সব কিছু চুরি করা শেষ। এবার এগুলো নিয়ে পাশের গ্রামে সর্দারের কাছে বিক্রি করে আসি। চুরির জিনিস কখনো আমি নিজে করে নেব না। অত বোকা আমি নই। এ কি, আমার ঘরের জিনিসগুলো কোথায়? ঘরের যে আর একটা জিনিসও নেই। সখিনার চিৎকারে হাবলুর ঘুম ভেঙে যায়। কি হলো বউ? ঘুম থেকে উঠে এমন করে চিৎকার করছো কেন তুমি? চিৎকার করছে কি আর সাধে? দেখো, ঘরে একটি জিনিসও নেই। এদিকে ঘরের দরজাও লাগানো। তাহলে জিনিসগুলো গেল কোথায়? কি বলছো? কই দেখি। আসলে তো ঘরে কোনো জিনিস নেই। দাঁড়াও দাঁড়াও, ঘরের চারপাশটা একবার দেখে নিই। বউ, এই দেখো, খাটের নিচের দিক থেকে শীত কাটা যে। হায় হায়, চোর তাহলে শীত কেটে আমার সব জিনিস নিয়ে গেছে, কিচ্ছু রেখে যায়নি। শীত কেটে ঘরের সব জিনিস নিয়ে গেল, তাও কিছু বুঝতে পারলাম না। বুঝবে কি, পড়ে পড়ে তো সারা রাত মরার মতো ঘুমিয়ে থাকো। এসব কি আর তোমার কোনো খেয়াল থাকে? নাক ডেকে ডেকে সারা রাত ষাঁড়ের মতো ঘুমিয়ে থাকো। আমাকে নিয়ে গেলেও তো টের পাবে না তুমি। শুধু কি আমি টের পাইনি, তুমিও তো ঘুমিয়েছিলে। তুমি কি পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, এখন তো সব আমার ঘুমের দোষ। সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটবো, তোমাদের রেঁধে খাওয়াবো, আবার রাতে আমি একটু ঘুমাতে পারবো না? সে কথা আমি কখন বললাম? তুমি আমার টের পাওয়ার কথা বললে বলেই তো আমি ওই কথা বললাম। যাই হোক, তুমি আর কান্নাকাটি করো না। আমি আবার সব কিনে এনে দেব। ঘরটাও সারানোর ব্যবস্থা করতে হবে, না হলে চোরের জ্বালায় কোনো জিনিস টেকানো যাবে না। হাবলু কাজে বেরিয়ে পড়ে। সখিনা চোরকে বকাবকি করতে করতে ঘরের কাজ করতে থাকে। লাবণী সখিনার বাড়িতে এসে সখিনার থেকে সব শুনে তারা কালুর বাড়িতে যায়। কালু আর তার অন্তঃসত্ত্বা স্ত্রী মমতা বারান্দার মাটিতে বসে হাসি মুখে পান্তা ভাত খাচ্ছিল। দেখেছো, দুজন কেমন হাসতে হাসতে লুটোপুটি করছে। চুরি করে এনে ঘর ভরিয়ে ফেলেছে কিনা। মনে আজ খুব সুখ। চলো, কাছে গিয়ে কথা বলি। আরে ভাবি, আপনারা তা কি মনে করে? কেন, তোমাদের বাড়ি কি আমরা আসতে পারবো না? মানা আছে নাকি? না না, তা হবে কেন? কেউ তো কোনোদিন আসেন না, তাই ভাবলাম হয়তো কোনো দরকার। কোনো দরকারই না, এমনি হাঁটতে হাঁটতে এদিকে এসেছিলাম, ভাবলাম একটু গল্প করে যাই। আপনারা ঘরে গিয়ে বসুন, আমি হাতটা ধুয়ে আসছি। না না, অত তাড়াহুড়ো করতে হবে না। আমি বসছি, তুমি খাওয়া শেষ করে এসো। শোনো, ওদের ভাবসাব আমার ঠিক সুবিধা ঠেকছে না। যাই বলো আর যাই উত্তর দাও, একটু ভেবেচিন্তে দিও। কেউ যেন কোনো কিছু বুঝতে না পারে। ঠিক আছে, আমি ওদের সাথে তেমন কোনো কথা বলবো না, তুমি খাও। ওদিকে সখিনা আর লাবণী ঘরে ঢুকে দেখে একটা খাট ছাড়া আর কিছুই নেই। এটা কি হলো? আমি আরো ভাবলাম ও খেতে খেতে ঘরে এসে জিনিসগুলো খুঁজে দেখবো, কিন্তু এদের ঘরে যে কোনো কিছুই নেই। হ্যাঁ, আমিও তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তাহলে এতদিন কি সবাই শুধু গুজব ছড়িয়েছে? তোমার ঘরে যে কোনো কিছুই নেই। গরিবের সংসার ভাবি, কি বার থাকবে? হ্যাঁ, আমাদের জিনিস ঘরে থাকে না, তোমাদের জিনিস রান্নাঘরে পড়ে থাকে। চোরের জিনিস আর কে চুরি করবে? ভাবি, আপনি কিছু বললেন? না না, কিছু না। ভাবি ওঠো, এবার যাই। হ্যাঁ চলো। মমতাকে দেখে তো পোয়াতি মনে হচ্ছে। নিজের খেয়াল রেখো। কালু, বউয়ের খেয়াল রেখো। ঠিক আছে ভাবি। কি হলো? ওদের কথা আমার সুবিধার মনে হলো না। কাল তুমি কোন বাড়ি চুরি করেছো? ওই হাবলুর বাড়িতে চুরি করেছিলাম। তাই ওর বউ হয়তো জিনিস খুঁজতে এসেছিল। কিন্তু ওরা তো আর জানে না অত কাঁচা চোর আমি নই যে চুরির জিনিস এনে ঘরে রাখবো। সে তুমি যত পাকা চোর হও, তোমার এবার এসব বন্ধ করা উচিত। সামনে আমাদের সন্তান হবে, লোকে তাকে চোরের সন্তান বলবে। আমি কালো চোর, আমাকে ধরবে এমন সাধ্য কার আছে? ওসব কাজ ফাজ আমাকে দিয়ে হবে না। আমার কানে কাছে প্যান প্যান করো না, আমি আবার ঘুমাবো। মমতা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে চলে যায়। পরদিন চুরির ঘটনায় গ্রামে একটা হৈ হৈ ভাব শুরু হয়ে যায়। কারণ চুরিটা এবার হয়েছে মোড়লের বাড়িতে।
মমতা অনেক বারণ করার পরেও কোনো কথা না শুনে সে রাতে আবার চুরি করতে বের হয় সে। সকালে খবর পেয়ে সবাই মোড়লের বাড়ি হাজির হয়। কালুকে সেখানে এক গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। মমতাও খবর পেয়ে দৌড়ে সেখানে যায়। এবার তোমরাই বলো কি শাস্তি হওয়া উচিত ওর? ওকে আমাদের হাতে ছেড়ে দিন, আমাদের ক্ষতি করেছে, আমরাও শাস্তি দেব। তোমাদের মতো রাগ আমারও হচ্ছে, তবে ওকে পুলিশে দেওয়াই উচিত। দুদিন পর জেল থেকে ছাড়া পেয়ে আবার একই কাজ শুরু করবে, আমরা তা সইব না। এই চল, মার ওকে। দয়া করে ওকে আপনারা ছেড়ে দিন, দয়া করুন, আমরা এই গ্রাম থেকে চলে যাব, দয়া করুন। কিন্তু তারা থামে না। মমতার চোখের সামনে কালু মারা যায়। মমতা পাথর হয়ে বাড়ি ফিরে আসে। কালুর মৃত্যুর পর মমতা খেয়ে না খেয়ে দিন কাটাতে থাকে। একদিন রাতে পেট ব্যথায় সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু চোরের বউকে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। নিরুপায় হয়ে সে নিজেই নদী পার হওয়ার জন্য এক নৌকায় ওঠে। মাঝি ভাই, আমাকে একটু নদী পার করে দাও, আমি আর যন্ত্রণা সইতে পারছি না। এসব ঝামেলা আমি পড়তে চাই না বাপু, তুমি অন্য রাস্তা দেখো। ওই নৌকায় তো মাঝি নেই, আমি নিজেই নৌকা করে যাব। কিন্তু কিছু দূর গিয়েই সে যন্ত্রণায় আর নৌকা চালাতে পারে না। সেই নৌকাতেই সন্তান সহ সে মারা যায়। সেই থেকে এই নদী আর কেউ রাতে পার হতে পারে না। স্যার, আপনার নদীর ঘাট চলে এসেছে। এই নাও তোমার টাকা। আর হ্যাঁ, তোমার গল্প কিন্তু বেশ মজার ছিল। এটা গল্প নয় স্যার,